আমরা আজকে পড়বো নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান যে বইটা আছে। আচ্ছা, প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে যে জীবন পাঠ। বায়োলজি প্রথম অধ্যায়টা শুরু হয়েছে আমাদের জীবন পাঠ দিয়ে। তো আমরা এই জীবন পাঠ বলতে আসলে কি বুঝবো বা এই জিনিসটার দ্বারা কি বোঝায় সেই জিনিসটা সম্পর্কে যদি একটু সংক্ষেপে জানি, সেটা হচ্ছে যে জীবন, যাদের হচ্ছে যে জীবন আছে, প্রাণ আছে, যারা খাওয়া দাওয়া করে, চলাফেরা করে এবং বিভিন্ন রকম কাজ কর্ম করে থাকে, সেসব উদ্ভিদ বা প্রাণীদেরই কি থাকে, জীবন থাকে। এখন এই জীবন বা জীব, এই যে জীব হচ্ছে যে কত প্রকার, কিরকম, এককোষী না বহুকোষী, তারা কিভাবে চলাফেরা করে, এই জিনিসগুলো নিয়েই মূলত এই অধ্যায়ে আলোচনা করা আছে। তো চলো আমরা সামনের দিকে আগাই। এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই যে এগুলাকে বলা হয় স্পাইক। স্পাইক মানে হচ্ছে কাটা। আর এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলাকে বলা হচ্ছে কি ভাইরাস। তাহলে এগুলা হচ্ছে ভাইরাস, এগুলা হচ্ছে কি ব্যাকটেরিয়া। আচ্ছা, এই প্রথম অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো বা এই অধ্যায় পড়ে আমরা কি কি জিনিসগুলো জানতে পারবো, সেটা হচ্ছে যে জীববিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সেটা হচ্ছে জীববিজ্ঞানের প্রধান শাখাগুলো বর্ণনা করতে পারবো, জীবের শ্রেণীবিন্যাসের ধারণা ব্যাখ্যা করতে পারবো, জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, যে শ্রেণীবিন্যাস কেন করা হয় ওই জিনিসটা সম্পর্কে জানতে পারবো, জীবের শ্রেণীবিন্যাসকরণ মানে কিভাবে শ্রেণীবিন্যাসটা করা হয় সেই পদ্ধতিগুলো বর্ণনা করতে পারবো বা জানতে পারবো। তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ, এটা হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ, ওইটা সম্পর্কে আমরা ধারণা এবং গুরুত্ব, কেন বৈজ্ঞানিক নামকরণ করা হয় ওই জিনিসটা সম্পর্কে জানতে পারবো, এবং কেন কিভাবে দ্বিপদ নামকরণ করা হয় সেগুলো পদ্ধতিও জানতে পারবো। তারপর হচ্ছে বাস্তব জীবনে জীবের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, মানে শ্রেণীবিন্যাসটা আমাদের বাস্তব জীবনে বা দৈনন্দিন জীবনে বা আমাদের পড়াশোনা, গবেষণা ইত্যাদি কাজগুলোতে কিভাবে হেল্প করে বা সাহায্য করে সেই জিনিসগুলো সম্পর্কে প্রয়োজনীয়তা, যে জিনিসটা সেই জিনিসটা আমরা অনুধাবন ও ব্যাখ্যা করতে পারবো। দেখো, প্রথম টপিকটা হচ্ছে আমাদের কি জীববিজ্ঞানের ধারণা। আচ্ছা, জীববিজ্ঞানের ধারণা এটা সংক্ষেপে যদি আমি বুঝাই তাহলে হচ্ছে যে জীববিজ্ঞান জিনিসটা আসলে কি। তো জীববিজ্ঞান জিনিসটা আসলে খুব সহজভাবে বোঝানো যায় যে বিজ্ঞানের যে শাখায় জীবন নিয়ে, কোনো উদ্ভিদ বা প্রাণীর জীবন নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করা হয় সেটাকে মূলত কি বলা হয়, জীববিজ্ঞান। তো জীববিজ্ঞান হচ্ছে যে মূলত বা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান আর একটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। কিন্তু আমরা এই বইয়ে দুইটা প্রথমত শাখা শিখবো, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান। তো এই জীববিজ্ঞানের ধারণা জানার আগে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে এই যে বায়োলজি, জীববিজ্ঞান বা বায়োলজি, এটা বইয়েই আছে, একটু পরে আমরা পাবো। বায়োলজি এই শব্দটা দুইটা শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে কি লোগোস। বায়ো শব্দের অর্থ হচ্ছে জীবন আর লোগো শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। এই লোগো শব্দ আসে হচ্ছে লজিয়া শব্দ, লজিয়া শব্দ আসে কি নলেজ। তাহলে আশা করি বুঝতে পারছো, বিজ্ঞানের যে শাখায় জীবন সম্পর্কে আলোচনা বা জ্ঞান আলোচনা করা হয় তাকে মূলত কি বলা হয়, বায়োলজি। বায়োস এবং লোগোস এই শব্দ দুইটা হচ্ছে গ্রিক শব্দ, এই দুইটাই হচ্ছে যে এমসিকিউ আসে, তোমরা একটু জেনে নিবা। আচ্ছা, এখন দেখো, জীববিজ্ঞান হচ্ছে যে কি বেশ প্রাচীন একটি বিজ্ঞান। এই যে জীববিজ্ঞানকে ইংরেজিতে কি বলা হয়, বায়োলজি বলা হয়। এটি গঠিত হয়েছে গ্রিক বায়োস, এই যে একটু আগে যেটা জানলাম আমরা, জীবন, এবং লোগোস অর্থ জ্ঞান শব্দ দুটির সংযোগের মাধ্যমে। যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ, চীন সহ বিভিন্ন অঞ্চলে যে সভ্যতাগুলা তৈরি হয়েছে বা গঠিত হয়েছে, এই জীববিজ্ঞানে কিছু না কিছু চর্চা হয়েছে। মানে ওই যে সভ্যতাগুলোতে প্রাচীনকাল থেকে জীববিজ্ঞানটা কি হয়ে আসতেছে, চর্চা হয়ে আসতেছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবুও জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা ছিল কি অপরিহার্য। যদিও ওই আগে যে জিনিসগুলা চর্চা করা হতো সেগুলা এখনকার বিজ্ঞানী বা বর্তমান যে বিজ্ঞান ওই জিনিসগুলোকে ভুল প্রমাণিত করতেছে, কিন্তু ওই জিনিসটা যদি শুরু করা না যাইতো বা না করতো তাহলে তো আজকে যে মানে আধুনিক যে বিজ্ঞান সেটা তো পাওয়া যেত না। ওই জিনিসটাই আর কি এখানে বোঝানো হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম বায়োলজি জিনিসটা হচ্ছে যে জীবন নিয়ে আলোচনা করা হবে। এখন আমরা শিখবো যে জীববিজ্ঞানের শাখাগুলো। তো জীববিজ্ঞানের প্রধান শাখা মূলত হচ্ছে দুইটা, একটা ভৌত জীববিজ্ঞান, একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। অন্যভাবে তোমরা মনে রাখতে পারো, জীববিজ্ঞান হচ্ছে দুই প্রকার, একটা উদ্ভিদ বিজ্ঞান, একটা হচ্ছে কি প্রাণী বিজ্ঞান, মানে একটা বোটানি আর একটা হচ্ছে কি জুওলজি। জীববিজ্ঞানের শাখাগুলো, জীবের যে দুটি ধরন আমরা চারপাশে তাকালে দেখতে পাই সেগুলো হচ্ছে এই যে দুইটা জীব, তো দুইটাই পাওয়া যায়, একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে কি প্রাণী। তাই বহুদিন পর্যন্ত জীববিজ্ঞান পাঠের সুবিধার জন্য এই দুটি শাখা ভাগ করে নেওয়ার প্রচলন ছিল, উদ্ভিদ বিজ্ঞান এবং কি প্রাণী বিজ্ঞান। এটা হচ্ছে বোটানি আর এটা হচ্ছে কি জুওলজি। এই নীতি এখনো কিছুটা চালু রয়েছে, যদিও জীববিজ্ঞান আজ এতটাই বিস্তৃতি লাভ করেছে যে শুধু এই দুটি শাখায় ভাগ করে এখন আর পাঠ চলবে না। এমন অনেক জীব আছে যা উদ্ভিদ বা প্রাণী কোনোটাই নয়, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। এগুলো কিন্তু উদ্ভিদের মধ্যেও পড়ে না, প্রাণীর মধ্যেও পড়ে না। আবার কখনো কখনো প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস প্রভৃতির কোনো সাধারণ বৈশিষ্ট্যকে
একসাথে বিশ্লেষণ করা দরকার হয়, তখন আর জীবের ধর্মভিত্তিক শাখা চলনসই হয় না। তার প্রয়োজনে তাগিদে জীববিজ্ঞান এখন বহু সংখ্যক শাখায় কি হয়েছে, বিভক্ত হয়েছে। এই বহু সংখ্যক শাখার প্রধানত দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, এই যে ভৌত বা মৌলিক জীববিজ্ঞান, একটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান। এই জীববিজ্ঞানও তার কি ব্যতিক্রম নয়। তাহলে আমরা মনে রাখবো জীববিজ্ঞান প্রধানত কয় প্রকার, দুই প্রকার, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান। এটা আগে প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন শাখা প্রশাখা হওয়ার কারণে, কারণ জীববিজ্ঞান উদ্ভিদ প্রাণীর মাঝে সীমাবদ্ধ না থাকার কারণে, অনেকগুলো শাখায় বিভক্ত হওয়ার কারণে আমরা অনেকগুলো শাখায় তৈরি না করে আমরা প্রধানত কয়টা শাখায় করবো, দুইটা, একটা হচ্ছে ভৌত বা মৌলিক, আর একটা হচ্ছে কি ফলিত জীববিজ্ঞান। ভৌত শাখা বলতে যেসব শাখা বোঝানো হয় যেখানে তার তাত্ত্বিক ভিত্তি অনুসন্ধান করাটা প্রয়োগ এবং সংক্রান্ত দিকে তুলনায় বেশি গুরুত্ব পায়, আর যেখানে প্রয়োগটাই বড় সেখানে হচ্ছে কি ফলিত শাখা। আচ্ছা, এই দুইটা জিনিসকে আমরা যদি চরমী বুদ্ধি বা একটু কৌশলভাবে মনে রাখার চেষ্টা করি, মনে রাখবো বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। তাহলে কোনো একটা বায়োলজির যে শাখাটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, জ্ঞান আহরণ করব, সেটাকেই মূলত আমরা কি বলতেছি, ভৌত বা মৌলিক জীববিজ্ঞান। আর ওই ভৌত বা মৌলিক জীববিজ্ঞান থেকে যে জ্ঞানটা আমরা আহরণ করলাম, সেটা যখন আমরা বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী, মানব সভ্যতা এবং হচ্ছে যে বিভিন্ন রকম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কাজে লাগাবো ওই জ্ঞানটা, সেটাকেই মূলত আমরা কি বলতেছি, ফলিত জীববিজ্ঞান। তাহলে এই জিনিসটাকে সংক্ষেপে তোমরা মনে রাখতে পারো, বৃক্ষ তোমার নাম কি, ফলে তার পরিচয়। তার মানে এক জায়গায় ভৌত জীববিজ্ঞানে জ্ঞান আহরণ করব, আর ওই ভৌত জীববিজ্ঞানে আহরিত জ্ঞানটা ফলিত জীববিজ্ঞানে আমরা কি করব, অ্যাপ্লাই করব, মানে প্রয়োগ করব। তাহলে আমরা শুরু করি ভৌত জীববিজ্ঞান দিয়ে। ভৌত জীববিজ্ঞান কাকে কাকে বলা হয়, এটা সংক্ষেপে দিবা যে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, মানে তাত্ত্বিক বিষয়, তত্ত্ব, থিওরি নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় ভৌত জীববিজ্ঞান। তো ভৌত জীববিজ্ঞানে বিভিন্ন ধরনের শাখা আছে, এই শাখাগুলো এখন আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা মজার জিনিস বলি, এখানে যে এমসিকিউ গুলো আসে, প্রশ্ন আসবে যে অঙ্গ সংস্থান বলতে কি বোঝায়, বা অঙ্গ সংস্থান ইংরেজি কি, এই জিনিসগুলো আসে। এই জন্য তোমাদের এই জিনিসগুলো একটু মুখস্থ রাখা লাগবে, ইংরেজি নাম এবং কি বাংলা নামগুলো। তো প্রথম আমরা শুরু করি অঙ্গ সংস্থান দিয়ে। অঙ্গ সংস্থান হচ্ছে কি, এই যে আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপাঙ্গীয় কঙ্কাল আছে না, উপাঙ্গীয় কঙ্কাল বলতে কি, হাত পা, এই হাত পায়ের গঠন, হাত পা কিভাবে তৈরি, যে কোথায় কোনটার সাথে অ্যাড আছে, কোন অস্থির সাথে লাগানো আছে কি আছে না, এই জিনিসগুলো নিয়েই ভৌত জীববিজ্ঞানে যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়, অঙ্গ সংস্থান বা মরফোলজি। এই যে দেখো, জীবের সার্বিক অঙ্গ সংস্থানিক বা দৈহিক গঠন কাঠামো বর্ণনা করা এই শাখার কি বিষয়, আলোচ্য বিষয়। দেহের বাহ্যিক বর্ণনা বিষয়কে বহি অঙ্গ সংস্থান, মানে বাহিরের যে অঙ্গগুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে, বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি। আর দেহের অভ্যন্তরীণ বর্ণনা বিষয়কে কি বলা হচ্ছে, অন্ত অঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি। মানে আমাদের শরীরের বাইরে যেমন ত্বক, চুল, নখ, এই জিনিসগুলোকে বলা হচ্ছে বহি অঙ্গ সংস্থান। আর ভিতরেগুলোকে কি বলা হচ্ছে, যেমন বক্ষপিঞ্জর, তারপর হচ্ছে যে হিউমেরাস, ফিমার, আল্লা, টিবিয়া, ফিবুলা, ফ্যালাঞ্জেস, মেটাকার্পাল, কার্পাল, তারপরে এই যে বিভিন্ন ধরনের স্কাপুলা, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে, বিভিন্ন ধরনের যে অঙ্গগুলো আছে, যেগুলো ভিতরে থাকবে সেটা হচ্ছে অন্ত, যেটা বাইরে থাকবে সেটা হচ্ছে কি বহি অঙ্গ সংস্থা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তারপর বি নাম্বারটা দেখি, শ্রেণীবিন্যাস বিদ্যা। তোমরা ক্লাস 8 বা এর আগের ক্লাসগুলোতেও হয়তো জানতে পারছো যে শ্রেণীবিন্যাসটা কি। শ্রেণীবিন্যাসটা হচ্ছে যে এই পৃথিবীতে বহু ধরনের উদ্ভিদ প্রাণী বাস করে, তো এই উদ্ভিদ প্রাণীগুলোকে আলাদা আলাদাভাবে মনে রাখা খুবই কঠিন। এই জন্য এই শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হচ্ছে যে শ্রেণীবিন্যাসবিদ্যার জনক হচ্ছে সুইডিশ বিজ্ঞানী কার্লাস লিনিয়াস। উনি সমগ্র উদ্ভিদ বা প্রাণীকে একটা হচ্ছে যে একটা শ্রেণীবিন্যাসের মাধ্যমে নিয়ে আসে। পরবর্তীতে এগুলো আর.এইচ. হুইটেকার, লিন মার্গুলিস এগুলোকে আরো মডিফাই বা আপডেট করছে। তো মেইন বিষয় হচ্ছে যে পৃথিবীর যত উদ্ভিদ প্রাণী আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে না জেনে বা আলাদা আলাদাভাবে মনে না রেখে সেগুলোকে যদি আমরা একটা জায়গায় নিয়ে আসি, সেই জায়গাটার নামই হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। যে জীবের শ্রেণীবিন্যাস এবং তার রীতিনীতিগুলো যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। তারপরে শাখাটা হচ্ছে শারীরবিদ্যা। শারীরবিদ্যা হচ্ছে যে ওই যে আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের কাজকর্মগুলো হয় শারীরতাত্ত্বীয়, সেই জিনিসগুলোই যে শাখায় আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়, শারীরিক বিদ্যা। যেমন কি জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কাজে, যেমন শ্বসন, যেমন সালোক সংশ্লেষ, এগুলো কি একটা জীব চলাচলের ক্ষেত্রে কাজে লাগে না, ওই জিনিসটাই সেটাকে কি বলা হচ্ছে, শারীরবিদ্যা বা ফিজিওলজি। তারপর হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি শব্দের অর্থ হচ্ছে টিস্যু। আচ্ছা, যে কোনো একটা জীবের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে কোষ বা সেল। কোষ থেকে তৈরি হবে টিস্যু বা কলা। তার মানে কোষ থেকেই মূলত তৈরি হয় টিস্যু বা কি কলা। তাই এই টিস্যু বা কলা কিভাবে তৈরি হচ্ছে, কত প্রকার, কিভাবে আবার ওই জিনিসটা মডিফাই হচ্ছে, আপডেট হচ্ছে, এই জিনিসটা নিয়ে যে শাখা আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়, হিস্টোলজি। তাহলে মনে রাখবা, হিস্টোলজি মানে হচ্ছে কি টিস্যু বা কলা নিয়ে আলোচনা করা হয়।
তারপর হচ্ছে ভ্রূণ। আচ্ছা, আমাদের সবারই মানে মানব জীবন, আমাদের মনুষ্য মানব জীবনটা যে শুরু হয় সেটা শুরু হয়েছে ভ্রূণ দিয়ে। আমাদের মায়ের গর্ভে যে জরায়ুতে থাকে সেখানে যে ডিম্বাণু পিতার শুক্রাণুর সাথে মিলিত হয়ে যে জাইগোট তৈরি হয়, সেটাই পরবর্তীতে কিছু পরিণত হয় ভ্রূণ। এটাকে মূলত ইংরেজি বায়োলজির ভাষায় বলা হয় এমব্রায়োলজি। তাহলে এমব্রায়ো শব্দের অর্থ ভ্রূণ, এই জন্য এখানে বলা হয়েছে। তাহলে জনন কোষের উৎপত্তি, ওই যে জনন কোষ নিষিক্ত যে জাইগোটটা থাকে, নিষিক্ত জাইগোট বলতে শুক্রাণু আর কি ডিম্বাণু, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা যে শাখায় করা হয় সেটাকে কি বলা হয়? ভ্রূণবিদ্যা। এখানে একটা তথ্য দিয়ে রাখি, ভ্রূণের স্তর হচ্ছে মূলত কয়টা? তিনটা, একটোডার্ম, এন্ডোডার্ম আর একটা হচ্ছে কি মেসোডার্ম। এই তিনটা স্তর থেকে আমাদের যে পরিপূর্ণ শরীরটা আছে সেই শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ওই তিনটা স্তর থেকে কি হয়? বৃদ্ধি পেয়ে থাকে বা উৎপত্তি পেয়ে। তারপর আমরা শেখার চেষ্টা করি কোষবিদ্যা। জীবদেহে কোষের গঠন আমরা তো সবাই জানি, তাহলে কোষের গঠন, কোষের কার্যাবলী, কোষের বিভাজন যে শাখায় আলোচনা করা হয় তাকে কি বলা হয়? কোষবিদ্যা। তারপর হচ্ছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। তো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স হচ্ছে কি, ওই যে জিন, পিতা মাতার জিন থেকে সন্তান সন্ততিতে যায়, তারপর দাদা দাদির জিন সন্তান সন্ততিতে আসে, এই জিনিসটা নিয়েই হচ্ছে যে শাখা আলোচনা করা হয় সেটাকে কি বলা হয়? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। এখানে একটা মজার তথ্য দেই, বংশগতিবিদ্যা বা জেনেটিক্সের জনক হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেল।